ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা বাহিনীকে স্থানীয় মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে নতুন নির্দেশ জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী রাজ্যগুলোতে কর্মরত পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তাদের বছরে অন্তত 50 রাত সীমান্ত এলাকার গ্রামগুলোতে অবস্থান করতে হবে। কেন্দ্রের দাবি, শুধু কাঁটাতারের বেড়া, আধুনিক প্রযুক্তি বা বাড়তি টহল দিয়েই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সীমান্ত এলাকার মানুষের আস্থা অর্জন, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং স্থানীয় স্তরে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য সংগ্রহই দীর্ঘমেয়াদী নিরাপত্তার মূল চাবিকাঠি। সেই লক্ষ্যেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্য পশ্চিমবঙ্গ ও আসামে এই নির্দেশ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। এই রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকার সংবেদনশীল সীমান্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে। ভারতের 4টি প্রধান সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ, আইটিবিপি, সশস্ত্র সীমাবল এবং আসাম রাইফেলসের শীর্ষ কর্মকর্তাদের কাছে ইতিমধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোর পুলিশ প্রধানদেরও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। সূত্র জানায়, গত বছরের নভেম্বরে ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত ডিজিআইজি সম্মেলনের পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ওই সম্মেলনে ভারতের দীর্ঘ কাঁটাতারবিহীন সীমান্ত, অবাধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্ত এলাকার মানুষদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে মত দেয় কেন্দ্র। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত 50 দিনের সফরের সময় কর্মকর্তারা সীমান্ত গ্রামের বাসিন্দা, তরুণ সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, এনসিসি ক্যাডেট এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন। গ্রামের মানুষদের দৈনন্দিন সমস্যা শোনা, আস্থা তৈরি করা এবং তাদের সীমান্তের চোখ ও কান হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সন্দেহজনক কোনো তৎপরতা দেখলেই যাতে স্থানীয়রা দ্রুত প্রশাসনকে জানাতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে। এই উদ্যোগটি ভারতের কেন্দ্রীয় সরকারের ভাইব্রেন্ট ডিজিটাল প্রোগ্রামের অংশ। 2023 সালের 10 এপ্রিল চালু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য হল সীমান্তবর্তী গ্রামগুলোকে উন্নয়নের মূলধারার সঙ্গে যুক্ত রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা। নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে এই কর্মসূচির আওতায়। সম্প্রতি দিল্লিতে ভাইব্রেন্ট ভিজিলেন্স কর্মসূচি নিয়ে আয়োজিত এক কর্মশালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ভূমিকা কেবল সীমান্ত পাহারায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সীমান্ত এলাকার সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষদের সঙ্গে সম্পর্ক দৃঢ় না হলে নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তিনি। এবার প্রতিবেশী শত্রুদের জন্য আরেকটি আতঙ্কের নাম বাংলাদেশ। স্থলপথ, জলপথ, আকাশপথ, 3 দিক থেকে শত্রুদের জন্য জম হয়ে উঠেছে বাংলাদেশ সামরিক বাহিনী। বিশেষজ্ঞরা বলেন, যার কারণে প্রতিবেশী শত্রু দেশ আক্রমণ তো দূরের কথা, চোখ তুলে থাকানোর সাহস করবে না। ভিডিওটা এখানে শেয়ার করে দেন। আমি সেই নারী না যে আমি ভিক্ষার থলে নিয়ে পার্টি অফিসে আর আমার বড় বড় নেতাদের কাছে দ্বারস্থ হয়ে ভিক্ষা চাবো, আমাকে নমিনেশন দেন, আমাকে এই পোস্টটা দেন। আমি এই নারীর নারীত্ব পছন্দ করি না। আমি সমান পায়ে হেঁটে আমার যদি যোগ্যতা থাকে, আমার যোগ্যতা মাফিক যেই চেয়ারের উপযুক্ত আমি, ওই চেয়ারে আমাকেই বসতে দিতে হবে। চলবে না, এখানে বাহাদুরি করা চলবে না। আমার মধ্যে সবাই যার যার সম্মান নিয়ে যাতে বাঁচতে পারে, যে যার যে ক্যাটাগরি সেই অনুযায়ী, যে যার বয়স অনুযায়ী, এই অনুযায়ী তাকে সম্মান দিতে হবে, নিয়ম অনুযায়ী চলতে হবে। যাদবের কোনো আছে জায়গা আছে, কিন্তু এখন ওই দিকে গিয়ে দেখি সবাই এই টাইপের হয়ে গেছে। আর কথা বলাও যায় না, কারণ কেউ কারো মানে না, তার কারণ হচ্ছে সব হয়েছে নেতা না, বদ নেতা। বলা যায় না তাদের, এদের মধ্যে অনেক দলীয় আছে, সমস্যা আছে, অনেক ধরনের খাওয়া খাওয়ার সমস্যা আছে, যার কারণে কেউ কাউরে মানে না। মানবো কেমনে? জানে যে এটা খায়, কি খায়, মাদক খায় না, ওইটা ঠেকা ঠিক, ওটা মানবো। এই নেতা গেলি সবাই
যার কারণে ওই দিক থেকে আমার এই সাইডটা আমার অনেক ভালো আমাদের ক্লিন এরিয়া ক্লিন থাকে, এটা সবাই আমাদের সজাগ থাকতে হবে, ঠিক না? এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আর বিশেষ কিছু বললাম না, আপনারা নিজেদের ইচ্ছাই সবকিছু করতেছেন, নিজেদের ইচ্ছাই করতে হবে। হ্যাঁ, কাশিম হিসাব কিন্তু উনি একজন মুফতি, হ্যাঁ মুফতি একজন আলেম মানুষ, অত্যন্ত সহজ সরল মানুষ, ভালো লোক না হইলে এখানে 2 বার নমিনেশন দিল ঠিক আছে না? 2018 সালে দিল, অনেক রাঘব বলা ছিল, অনেক চেষ্টা করছে, এটা চেঞ্জই করতে পারে, নিজে চিনছে তারে, এরই চিনছে, আর কেউ চিনে। অনেকে অনেক চেষ্টা করছে, অনেক ধরনের বিশাল আমরা শুনছি 50 কোটি 100 কোটি এরকম অফারও চলছে নাকি, কিন্তু পুরোটাতে কিছু হয় না। আমার মনে হচ্ছে হয়তো বিক্রি হয়েছে তারে দেখি, হয় নাই মানে তার মানে এই লোকটা আসলে ফিট মানুষ, ভালো লোক, আর এরে ভোট দিলে এই পাস করে আসলে ইনশাল্লাহ আমরা বাকি কাজটা আমরা করতে পারবো, যা করার লাগে। আমরা কারোর জন্য ক্ষতিকর না, আমরা কারোর জন্য ক্ষতিকর আরো ক্ষতি করি, দাদাবাজি করি, জবরদখল করি, কোনো কিন্তু এরকম কিছু করি না, আমাদের তো রেকর্ড নেই। সুতরাং আমরা যাতে ভালো কাজটা সবসময় করতে পারি, এই জন্য আপনারা বিশেষ করে উনি হইলে আমার হাতটা অনেক শক্তিশালী হবে, তখন আমি যেদিকে হাত বাড়াবো অন্তত আমি অন্যায় ভাবে কোনো হাত কোনোদিন বাড়াই নাই, কোনো আমি এটা কোনোদিনই করবো না, এটা আপনাদের কাছে ওয়াদা করি, আগেও করছি এখনো করি, আমার হাত কোনোদিন অন্যায়ের দিকে যাবে না, ন্যায়ের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থেকে যা যা করা যাবে তাই করবো। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন আপনারা ক্যাপচার করে ফেলাবেন। আমার এই এলাকায় এই যে কলেজে, এই বেলপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এই ধানের শীষের মানে অল্টারনেটিভ খেজুর গাছ যেন বিপুল ভোটে পাস করে, হ্যাঁ, এটার জন্য আপনারা যা করা দরকার যেভাবে করা দরকার ইনশাআল্লাহ, এটাই আর কি আপনাদের কাছে আমার বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, সেটি হচ্ছে গুমের মামলার বিচার। বাংলাদেশে বিগত 17 বছরে অর্থাৎ শেখ হাসিনার রেজমে বাংলাদেশে গুমকে যে একটা কালচারে পরিণত করা হয়েছিল, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে নাই করে দেওয়া যেত, এবং এই কাজে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন বাহিনীকে মার্সেনারির মতো ব্যবহার করেছে বিগত সরকার। বাহিনীগুলোতে একটা কালচার হয়ে গিয়েছিল যে যে কোনো মানুষকে যেমন খুশি তেমনভাবে নাই করে দেওয়া যায় এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হয় না। এই কালচারের অবসানের জন্য বাংলাদেশে এই গুমের বিচার সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। যে মানুষগুলো দেশের স্বাধীনতার জন্যে, বৈষম্যহীন সমাজের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, সুশাসনের জন্য, নিজেদের অধিকারের জন্য যারা কথা বলেছেন, যারা অতীতে গুম হয়েছেন, নাই হয়ে গিয়েছেন, তাদের আত্মা চিরদিন কাঁদতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায়। আমি সূচনা বক্তব্যে সেই কথাটি আদালতকে মনে করিয়ে দিয়েছি যে এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বিচার মানুষ যে চিরতরে হারিয়ে যায়, হারিয়ে যাওয়াটাকে হজম করে ফেলা যায়, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। সেই গুমের বিচার শুরু হয়েছে টিএফআই সেল নামক যে গোপন বন্দিশালায়। বন্দীদেরকে আটকে রেখে 8 বছর পর্যন্ত সর্বোচ্চ আটকে রাখা হয়েছে। এর বাইরেও আরও কত মানুষ নিখোঁজ আছে। এই বিচার শুরু হয়েছে আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সাক্ষী হিসাবে বিএনপির নেতা জনাব হুমাম কাদের চৌধুরী তার সাক্ষ্য প্রদান করছেন, অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা জাতির কাছে একটা মেসেজ দিতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতির কাছে যে প্রতিশ্রুতি ছিল বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দেয়া এবং বিগত 17 বছরে গুমের নামক যে ভয়াবহ এক অন্ধকার আতঙ্কের রাজত্ব ছিল, সেই অন্ধকার রাজত্বের অবসান ঘটানোর স্বার্থে যারা এরকম নাগরিকদের ধরে নিয়ে ক্রমান্বয়ে নাই করে দিত,
সেই পারপিট্রেটারদের, সেই আসামিদের বিচার বাংলাদেশে নিশ্চিত করা হচ্ছে এবং নিশ্চিত করার মাধ্যমে আত্মপক্ষ যদি সমর্থনের সুযোগ পাইতাম তো আমি বলতাম দলটা যারা ভাঙতে চেয়েছে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা মিটিং করছে, এরা তখন কেউ স্থায়ী কমিটির সদস্য হয়ে গেছে, কেউ এখন ভালো অবস্থানে আছে এবং তারা সকলেই আবার নমিনেশনও পেয়েছে। তারা তাদের ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আসসালামু আলাইকুম। আজ আমরা পাহাড়ের এক উঁচু সিগন্যাল পয়েন্টে আছি। এখানে এসে বোঝা যায় দায়িত্ব শুধু পাহারা নয়, যোগাযোগ ঠিক রাখাও একটা যুদ্ধ। এই কুয়াশা, ঠান্ডা বাতাস আর পাথুরে পথের মাঝেও আমাদের টিম রেডিও সিগন্যাল সেট করছে, ম্যাপ মিলিয়ে দেখছে যাতে যে কোনো মুহূর্তে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। কারণ সময় মতো সঠিক যোগাযোগ মানেই নিরাপত্তা। আর এমন আরো বাস্তব আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কয়টি আসন? 5টি আসন। 1, 2, 3, 4, 5। 1 নম্বর আসন হলো রূপগঞ্জ। রূপগঞ্জে আমাদের দলের প্রার্থীকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। 2 নম্বর আসনে আমাদের প্রার্থীকে নজরুল ইসলাম আজাদ। 3 নম্বর আসনে আমাদের প্রার্থীকে আজাদুল ইসলাম মান্না। 4 নম্বর আসনে আমাদের প্রার্থীকে মুফতি মনির হোসেন কাশিমি। 5 নম্বর আসনে আমাদের প্রার্থীকে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এর বাইরে আর কোন প্রার্থী আছে? আমাদের দল থেকে আর কোন প্রার্থী দেওয়া হয়েছে 5 জনের বাইরে? এই 5 জনের বাইরে আমাদের দল থেকে আর কোন প্রার্থী দেওয়া হয় নাই। অর্থাৎ এই 5 জন তারেক রহমানের প্রার্থী। তার গাছ পর্যন্ত বন্ধ করেন, এরপর আর বন্ধ করেন না, তাহলে কিন্তু মানুষজন দেখবে। মানুষজন না দেখলে কিন্তু ছোট হয়ে গেছে। তার গাছ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনার নতুন আভাস। 0 পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি, সীমান্তে তৎপরতা। 2 দেশের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে কৃতপক্ষ। ভারতের অরুণাচলে 60 কিলোমিটার ভেতরে চীনা সৈন্যরা প্রবেশ করে এবং জঙ্গলের বিভিন্ন স্থানে চীনের নাম লিখে রাখে। এছাড়াও তারা সেখানে ঘাঁটি গেড়ে কিছু সময় বিশ্রাম নেয়। প্রশ্ন উঠেছে বিএসএফদের টপকে এমন ঘটনা ঠিক কিভাবে ঘটে? ভারতের পাঞ্জাব এবং রাজস্থান, ব্যাঙ্গালোর ও চেন্নাই থেকে বিভিন্ন ধরনের পণ্যবাহী ভারতীয় ট্রাক বেনাপোল স্থলবন্দরে এসে দাঁড়িয়ে আছে। কাগজপাতি ঠিক হলেই তারা কিন্তু বেনাপোল বন্দরের যে শেডগুলি আছে সেগুলো কিন্তু প্রবেশ করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত ভারতীয় পণ্যবাহী ট্রাক কিন্তু এখানে অপেক্ষা করছে শুধু একটি মাত্র কাগজের অপেক্ষায়। সেই কাগজগুলো ঠিক হয়ে গেলে তারা বিভিন্ন গন্তব্য স্থানে গিয়ে তাদের পণ্যগুলো খালাস করে আবার ভারতে ফেরত যেতে পারবে। সেই অপেক্ষায় কিন্তু ভারতীয় পণ্যবাহী ট্রাক এখানে দাঁড়িয়ে আছে। ভারত থেকে কিন্তু বাংলাদেশে প্রত্যেকদিন শত শত পণ্যবাহী ট্রাক বেনাপোল স্থলবন্দরে আসে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে। এগুলো কিন্তু সবই বাংলাদেশের চাহিদা পণ্য জনগণের জন্য কিন্তু ভারত এগুলো করছে।
বাংলাদেশের বিএনএস নবযাত্রা সাবমেরিনের ভেতর যেভাবে সেনারা টানা 3 মাস আটকা জীবন কাটায় তা জানলে অবাক হওয়ার বিষয়। সমুদ্রের শত শত ফুট নিচে সূর্যের আলোহীন এক অদৃশ্য জগতে টানা 3 মাস কাটান বাংলাদেশ নৌবাহিনীর এলিট সাবমেরিনাররা। এই সময়টুকু যেন এক নীরব যুদ্ধ, জীবনের সঙ্গে, সময়ের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে। সাবমেরিনে প্রবেশের পরপরই বাইরের পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হরমুজ প্রণালীতে ইরানের নৌ প্রবেশ যা বিশ্ব নেতাদের চোখ থমকে দিয়েছে। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ করতে চাওয়ার পর থেকে ইরান দেখাতে শুরু করেছে নতুন নতুন। 1992 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ঠাকুরগাঁও জেলার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতিরও দায়িত্ব পালন করেন। কৃষি অধ্যুষিত ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। আলহামদুলিল্লাহ, ইরাক থেকে সরে যাচ্ছে মার্কিন সেনারা। দীর্ঘ কয়েক দশকের আধিপত্য গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে পেন্টাগন। আইন আল আসাদ ঘাঁটি থেকে মার্কিনদের এই বিদায়কে নিজেদের সার্বভৌমত্বের বিজয় বলছে ইরাক ও ইরান। আমেরিকাকে আর এই অঞ্চলে রাজত্ব করতে দেওয়া হবর না। তেহরানের কৌশলগত চাপের মুখে মধ্যপ্রাচ্যে এখন কোণঠাসা আমেরিকা। শুধুমাত্র হাসিনাকে খুশি করতে তাজা তাজা প্রাণ নিয়েছেন কর্নেল রেদওয়ান। চোখে শিকার খোঁজার মতো দৃষ্টি, হাতে তাক করা রাইফেল। বন্যপ্রাণী নয়, তার নিশানায় ছিল নিজের দেশের নিরস্ত্র মানুষ। আন্দোলনকারীদের দিকে একের পর এক গুলি ছোড়া হয়। রাইফেলের গুলিতে মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে তাজা প্রাণ। শেখ হাসিনার চোখে নিজের যোগ্যতার প্রমাণ দিতে রেদওয়ান নামের ওই বিজিবি কর্মকর্তা ছিলেন হান্টিং মোডে। সরকার পতনের পর বিজিবির এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারোগেশনে তিনি জানান, সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নির্দেশেই এমনটা করেছেন তিনি। শেখ হাসিনাকে তুষ্ট করতেই রামপুরায় এমন বর্বরচিত হত্যাকাণ্ড চালান লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান। একসময় এসএসএফের দায়িত্ব পালন করা এই বিজিবি কর্মকর্তা শেখ হাসিনার কাছে নিজের বিশ্বস্ততা প্রমাণ করতে চাইছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সেদিন সেই এক স্থানেই ২০ জনের লাশ পাওয়া যায়। জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ হত্যা অভিযোগের সাবেক বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ ৪ জনের কোর্টের রায় আগামী ২৬ জানুয়ারি। কি হবে তাদের শাস্তি, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন? কমেন্টে আপনার মন্তব্য জানান। দেশ কোথায়? গোপালী, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দূরে থাকেন, দূরে থাকেন। আপনাদের জায়গা যেখানে সেখানে, আপনাদের রাস্তার তো থাকার কথা। আপনার বাড়ির মধ্যে এসে গেছেন কেন? সাক্ষীদের জবানবন্দিতে উঠে এলো পিলখানার হত্যাযজ্ঞের রূপ। পিলখানা তদন্ত কমিশনকে দেওয়া জবানবন্দিতে ৮৫ নম্বর সাক্ষী মেজর সৈয়দ মনিরুল ইসলাম তার জবানবন্দিতে বলেছেন, শেখ ফজলে নূর তাপস ফোনে নির্দেশ দিয়েছিলেন একটি ছেলেকে মিছিল সংগঠিত করে বিডিআরে প্রবেশ করাতে। ২৭ ফেব্রুয়ারি সকালে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ ও মেজর মনির এপিসি নিয়ে ভিতরে ঢোকেন। গেট থেকে প্রায় ২০০ গজ ভিতরে যাবার পর তারা মেজর জেনারেল তারেক সিদ্দিককে দেখেন। মেজর জেনারেল তারেক সিদ্দিক এপিসি নিয়ে ভিতরে ঢোকার কারণে প্রচণ্ড ক্ষোভে ব্রিগেডিয়ার হাকিমকে গালাগালি করেন। তদন্ত কমিশনকে দেওয়া ৮ নম্বর সাক্ষী লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালিদ বলেন, কেবল ওয়েলফেয়ার বা ডালভাত কর্মসূচির কারণে বিদ্রোহ হয়নি, এতে বাইরের উস্কানি ছিল। ১৭ নম্বর সাক্ষী মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েসের ভাষায় ২৫ বা ২৬ ফেব্রুয়ারি তিনি ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবরের সঙ্গে পিলখানার কাছে এসেছিলেন এবং তার সঙ্গেই ফেরত যান। ২৬ ফেব্রুয়ারি ট্যাঙ্কের সঙ্গে আবার আবাহনী মাঠের কাছে আসেন। ১০১ নম্বর সাক্ষীর ভাষ্যমতে আনুমানিক সন্ধে ৬টা থেকে ৬:৩০টার দিকে র্যাবের ক্যাপ্টেন আশিক
একটি পিকআপে করে ৯-১০ জন পলায়নরত বিডিআর সদস্যকে আবাহনী মাঠে ধরে নিয়ে আসেন। ১৪ নম্বর সাক্ষী জানান, সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বিদ্রোহীরা পিলখানার অভ্যন্তরে হত্যাযজ্ঞ চালানোর উৎসাহ, সময় এবং সুযোগ পেয়ে যায়। এরপর রাজনৈতিকভাবে সমাধানের নামে সময়ক্ষেপণের মাধ্যমে বিদ্রোহটি পুরোপুরি হত্যাযজ্ঞে রূপ নেয়।